ড্যাশিং বয় যাকে বলে আর কি। রাত কিছুটা গম্ভীর স্বরে এবার বলে, আমায় দেখার জন্য সারা জীবন পড়ে আছে, যাও ফ্রেশ হয়ে এসো। আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না। সায়রা এতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেও এবার শুধু ওর হুঁশি ফিরে না, অনেকটা কান্না করে দেওয়ার উপক্রম। সায়রা ভয়ে কাঁদো কাঁদো ফেস নিয়ে আর মনে মনে রাতকে হাজারটা বকা দিতে দিতে ছুটে চলে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ডোর খুলতে যাবে তখনই রাদের ডাকে আবারও থেমে ফিরে তাকায়। রাত এবার খানিকটা বিরক্তি নিয়েই বলে, কোনো কিছু না নিয়ে ওয়াশরুমে চলে যাবে? সায়রা রাদের কথা বুঝতে না পেরে আহাম্মকের মতোই বলে বসে। ওয়াশরুমে আবার মানুষ কি নিয়ে যায়? রাত কথা বাড়ায় না, কিছুটা বিরক্তি নিয়েই আলমারির সামনে যে একটা ক্রিম কালার জর্জেটের শাড়ি, এর উপরে মেরুন কালার স্টোনের কাজ, এরকম একটা শাড়ি বের করে সায়রার হাতে দেয়। সায়রা নিজের ভুলটা বুঝতে পেরে জিহ্বায় কামড় দেয়। রাত বলে, এ যাও এবার। সায়রা শাড়িটা নিয়ে লজ্জায় এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। রাতও রুমেই চেঞ্জ করে একটা ব্রাউন টি শার্ট আর অ্যাশ কালার শর্টস পরে নেয়। সায়রা চেঞ্জ করে শাড়িটা পরে একেবারে উঁচু করে বের হয়। সায়রা রাদের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। রাত সায়রার দিকে মুগ্ধ নয়নে তাকায়। সায়রা আর চোখে তা দেখে দৃষ্টি নামিয়ে ফেলে লজ্জায়। রাত বলে, চলো নামাজটা একসাথে পড়ে নিই। রাত আর সায়রা একসাথে দুরাকাত নফল নামাজ পড়ে, তারপর এশা নামাজ পড়ে নেয়। রাত আসছি বলে একটু বাইরে যায় আর সায়রাকে শুয়ে পড়তে বলে। সায়রা মুখ ফুলিয়ে শুয়ে পড়ে আর রাতকে মনে মনে হাজারটা বকা দিতে থাকে। শালা, তোর মতো চামচিকা আমি আর দুইটা দেখিনি। কেমন বেয়াদব! কোথায় বাস্যরাতে বউয়ের সাথে প্রেমালাপ করবে তা না, কেমন ধমক দিয়ে দিয়ে কথা বলে। ভাল লাগে না, অসহ্য। হে আল্লাহ, আমি কিভাবে থাকবো এই লোকটার সাথে? তাকে দেখলেই যে ভয়ে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। একটা স্কুল পড়ুয়া 3-4 এর বাচ্চার কাছে যেমন একজন প্রফেসর খুবই ভয়ানক আর রাগী মানুষ, তেমনি উনিও আমার কাছে তেমন। হে আল্লাহ, তোমার এই অধম বান্তিকে একটু সাহস দাও গো আল্লাহ। সায়রা এসব মনে মনে ভাবতে থাকে আর অস্বস্তিতে এপাশ ওপাশ করতে থাকে যে ও স্লিভলেস পাতলা জামা ছাড়া অন্য কিছুই পরে ঘুমোতে পারে না। সেই জায়গায় শাড়ি পরে ঘুমানোটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সায়রার কাছে। হঠাৎ রুমে যেটুকু ব্লু শেডের লাইট জ্বলছিল তাও অফ হয়ে যায় আর সায়রা ফিল করতে পারে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে কেউ। সায়রা ভয়ে চিল্লিয়ে ওঠে। আম্মু! সায়রা আর আওয়াজ করতে পারে না, তার আগেই রাত সায়রাকে নিজের দিকে ঘুরিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে। হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এইভাবে চিৎকার করে কি আমার প্রেস্টিজটা নষ্ট করবে নাকি? রাত সায়রার মুখ থেকে হাত ছেড়ে দেয়। সায়রা হাঁপাতে হাঁপাতে ভীতু কণ্ঠে বলে, সরি, আমি বুঝতে পারিনি। রাত গম্ভীর স্বরে বলে। হুম। তারপর রাত আবারও সায়রাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সায়রার মনে কিছুটা ভয় ঢুকে যায় এই ভেবে যে রাতকে এখনই অধিকার ফলানো শুরু করবে। এটা ভেবে সায়রার হার্টবিট কয়েক গুণ বেড়ে যায়, যা রাত স্পষ্ট ফিল করতে পারে। তাই রাত গম্ভীর কণ্ঠে বলে, নিশ্চিন্তে ঘুমাও। আমি এতটাও চিপ মেন্টালিটি না যে যার সাথে তেমন পরিচয় নেই তাকে স্পর্শ করবো গভীরভাবে। সময় হলে সবই হবে, এখন ঘুমাও। সায়রা একটু নিশ্চিত হলেও রাতকে মনে মনে আবার বকতে থাকে। ঢং! আমি অচেনা কাউকে স্পর্শ করি না। আমি চিপ মেন্টালি না, ঢংবাজ। এজন্যই আমায় এখন জড়িয়ে ধরে রেখেছে। এত অ্যাটিটিউড কোথা থেকে আসছে রে ভাই? নেহাত তোর প্রেমে পড়েছিলাম, না হলে রিক্সাওয়ালার সাথে ভেগে যেতাম, তবু তোর মতো চামচিকার সাথে বিয়ে করতাম না। থাক, আর বেশি কিছু বলবো না। যতই হোক আমার ভবিষ্যৎ বাচ্চা কাছে একটা মাত্র বাপ। সায়রা এটা ভেবেই আবারও ব্লাশিং হয়। একসময় দুজনেই ঘুমের রাজ্যে চলে যায়। ঘুমের মাঝেই সায়রা নিজেও রাতকে জড়িয়ে ধরে। চোখে মুখে রোদের আলো এসে পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ও হামি দিয়ে উঠে বসে আশেপাশে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে ও কোথায় আছে। যখনই মনে পড়ে ওর আসল অবস্থান, সায়রা লাফ দিয়ে ওঠে। নিজের দিকে তাকিয়ে দেখে শাড়ির আঁচলটা আর কাঁধে নেই, বেডে পড়ে আছে। সায়রার চোখ বড় বড় হয়ে যায়। সামনে সোফায় তাকাতেই সায়রার হুঁশ উড়ে যাওয়ার অবস্থা, কারণ রাত সোফায় বসে হাতের উপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। সায়রা একটা ছোটখাটো চিৎকার দিয়ে ওঠে। আম্মু! সায়রার চিৎকারে রাত হকচকিয়ে যায়।
মাথা তুলে সায়রার দিকে তাকাতেই আবারও চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয়। তারপর থমথমে কণ্ঠে বলে, শাড়ির আঁচল ঠিক করবে নাকি আমি চলে যাব? কোনটা? সায়রা ভয়ে ঢোক গিলে সাথে সাথে আঁচল ঠিক করে অসহায় চোখে রাদের দিকে তাকায়। রাত বলে, এইভাবেই বুঝি ঘুমাও? বাসায় অন্য কেউ দেখলে কি ভাববে? আর তোমার রুমে কি তোমার ভাইয়ারা কখনো যায় না নাকি? না মানে আমি শাড়ি পরে ঘুমোতে পারি না, সরি। সায়রা কথাটা বলেই চোখ নামিয়ে ফেলে। রাত সব সময়ের মতোই গম্ভীর কণ্ঠে বলে, ওকে যাও, শাওয়ার নিয়ে আসো, আমি ওয়েট করছি। নিচে যেতে হবে, অলরেডি 8:30 বেজে গিয়েছে। কি 8:30? ও মাই আল্লাহ, ছি ছি, আমার প্রেস্টিজ শেষ। সবাই কি ভাববে নতুন বউ এত বেলা করে ঘুমিয়েছে? উফ, থাক, এখন আর শাওয়ার নিতে হবে না। আপনি দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। সায়রা এটা বলে যেই দৌড় দিয়ে ওয়াশরুমে যেতে নেবে, রাত সায়রার হাত টেনে ধরে ফেলে। সায়রার ভেতর অদ্ভুত শিহরণ বয়ে যায়। রাত সায়রাকে টান দিয়ে নিজের বুকের সাথে এনে মিশিয়ে ফেলে। আচমকা এমন টানে সায়রা রাদের বুকের অংশের শার্টটা খামচে ধরে। রাত সায়রার চোখের দিকে তাকিয়ে বলে, গতকাল রাতে সুযোগ দিয়েছি বলে কি এখনো সুযোগ নেবে নাকি? কোনো কথা না বাড়িয়ে শাওয়ার নিয়ে আসো, নাহলে ব্যাপারটা সবার কাছে ভালো লাগবে না। আর তাতেও যদি তোমার আপত্তি থাকে তাহলে আমায় বলো, তোমার শাওয়ার নেওয়ার ব্যবস্থা করি। রাদের এত কাছে থাকায় আর এমন কথা শুনে সায়রার বুকটা ধুকপুক করতে থাকে। ও না পারছে এখানে থাকতে, আর না পারছে দৌড়ে চলে যেতে। কেমন যেন স্ট্যাচু হয়ে গেছে, শুধু শরীরের চামড়ার ভাঁজে ভাঁজে যেন অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে। এখন এইভাবেই দাঁড়িয়ে থাকবে? রাদের ঝাঁঝালো কণ্ঠ শুনে সায়রা মুহূর্তেই রাতকে ছেড়ে দেয়। লাজুক ফেস নিয়ে দ্রুত পায়ে আলমারির সামনে হেঁটে যায়। একটা গোলাপি জর্জেটের শাড়ি বের করে সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাত দীর্ঘশ্বাস। সারা শরীর জুড়ে যে লজ্জার ভয় মিশ্রিত। আমি নাকি আবার ওকে নিয়ে সংসার করব? কিভাবে করব সংসার? ওর তুই পিচ্ছি মাথায় এতটা হয়তো ঢোকেনি যে সংসার কি, সংসারের দায়িত্ব কি। সাইডে নিয়ে বলছে, পিঙ্ক শাড়িটা ওকে খুব মানিয়েছে, স্পেশালি ভেজা চুল। মাত্র সিক্ত শরীর চুলগুলো পিঠ থেকে সরিয়ে নেয়। দৃশ্যমান সায়রার সাদা পিঠটা যেন রাদের মধ্যে একটা ঝড় বইয়ে দিল। সায়রার নিজের মতোই চুল মুছছে। রাত বসা থেকে উঠে দাঁড়িয়ে এগোতে থাকে সায়রার দিকে। সায়রার একদম কাছে ঘেঁষে দাঁড়াতেই রাদের যেন নিঃশ্বাস আটকে আসছে। ও আর কিছু না ভেবেই সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে ঠোঁটের আলতো স্পর্শে চুমু দিতে থাকে। সায়রার সারা শরীর যেন মুহূর্তেই কেঁপে ওঠে। সায়রার মনে হচ্ছে রাদের এমন লোভনীয় স্পর্শে এখনই ঢলে পড়বে। সায়রা সত্যি এক সাইডে ঢলে পড়ে যেতে নাই, তার আগেই রাত সায়রাকে ধরে ফেলে নিজে থেকে ঘুরিয়ে তার নাকে আর কপালে নিজের কপাল ঠেকিয়ে নিঃশ্বাস নিতে থাকে। রাদের নিঃশ্বাসের স্পর্শে যেন সায়রা কেঁপে উঠছে। নিজেকে সামলাতে না পেরে রাতকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। রাতও সায়রাকে জড়িয়ে ধরে রাখে। রিক্ত এটা বলেই এক দৌড়ে দরজার কাছ থেকেই চলে যায়। রিক্তর চিৎকারে রাত আর সায়রা দুজনেই দুজনকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। সায়রার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। ও লজ্জায় অন্যদিকে ঘুরে তাকায় আর চোখটা বন্ধ করে ফেলে। রাত শান্ত কণ্ঠে বলে, তোমার হয়ে গেলে বলো, নিচে সবাই ওয়েট করছে। সায়রা অনেক কষ্টে নিজের লজ্জাটা কন্ট্রোল করে, দেন আবারও রাতের দিকে ফিরে তাকায়। দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে, আমার হয়ে গিয়েছে। রাত নিজে সায়রার দিকে এগিয়ে যায়। সায়রা ভয়ে পিছিয়ে যায়। রাত ভ্রু কুঁচকে তাকায়, কিছু একটা ভেবে মনে মনে হাসে। তারপর হুট করে সায়রার হাতটা ধরে হাঁটা দেয়। সায়রা প্রথমে ভয় পেয়ে গেলেও পরে বুঝতে পারে যে আসলে কি হয়েছে। রাত আর সায়রার নিচে আসতেই সবাই ওদেরকে ঘিরে ধরে। অনেকক্ষণ সবাই অনেক গল্প গুজব করে। সায়রা চুপ করে লক্ষ্মী মেয়ের মতোই নিচের দিকে তাকিয়ে বসে থাকে। মাঝে মাঝে সবার প্রশ্নে কয়েক শব্দে উত্তর দেয়।
গল্পের মাঝে রাতের আব্বু এসে বলে, রাতের ছোট মা বলে, ভাইয়া চিন্তা করবেন না, সব আয়োজন ঠিকভাবেই হচ্ছে। আর এই রাত সায়রা তোরাও খেতে আয়, সেই তো রাতে খেয়েছিস, আর কিছুই জোটেনি পেটে, চল চল। সায়রা হঠাৎ অসহায়ভাবে বলে ওঠে। ছোট মা আমি আসি তোমার সাথে কিচেনে। রাতের ছোট মা ভ্রু কুচকে তাকায়, তারপর হেসে দিয়ে বলে, পাগলি মেয়ে, কিচেন সামলানোর জন্য তো সারা জীবন পড়েই আছে, এখন আগে খেয়ে নে। সায়রা আর কিছু বলতে পারে না, মাথাটা নিচু করে ফেলে। রাতের ছোট মা হেসে চলে যায়। রাত আর চোখে তাকায় সায়রার দিকে, তারপর সবার উদ্দেশ্যে বলে, সবাই এখন সর, ব্রেকফাস্টের লেট হচ্ছে, গসপিং পরেও করা যাবে। রাত এটা বলার পর আর কেউ কথা বাড়ায় না, কারণ সবাই মোটামুটি রাতকে ভয় পায় ওর গাম্ভীর্য আর হার্ড বিহেভিয়ার জন্য। সায়রা রাত সহ বাসার সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে। সায়রার প্লেট ভর্তি খাবার দিলেও সায়রা লজ্জায় খেতে পারে না, নিজের দিকে তাকিয়ে শুধু নাড়াচাড়া করতে থাকে। রাতের আব্বু বলে, সায়রা আরো লজ্জা পায়, আমতা আমতা করে বলে, না মানে বাবা। রাতের আম্মু মিষ্টি হেসে বলে, বুঝেছি, আমার মেয়েটাকে আজও খাইয়ে দিতে হবে। দাঁড়া, আমি তোর পাশে এসে বসছি। রাত তখনই বলে ওঠে, আম্মু তোমারটা তুমি খাও, নিজের খাবারটা যদি নিজে হাতে খেতে না পারে তাহলে এত বড় ফ্যামিলি কিভাবে সামলাবে? সব কিছুই শিখতে হবে। রাদের আব্বু আম্মুর কথা শুনে সায়রার ভালো লাগলেও রাদের কথায় ওর চোখ দুটো টলমল করে ওঠে। মুহূর্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সায়রা নিচের দিকে তাকিয়ে একটু একটু করে খেতে থাকে। বড্ড অভিমান কাজ করছে মনে মেয়েটার। রাদের কথায় রাদের আব্বু আম্মু সবাই অগ্নি দৃষ্টিতে তাকায় রাদের দিকে। রাত পাত্তা দেয় না তাতে। রাদের আম্মু তাও রাদের কথায় পাত্তা না দিয়ে সায়রার পাশে এসে বসে আর বলে, দেখি হা করতো। সায়রা নিচু স্বরে বলে, মা আপনি খান, আমি খেতে পারবো, বাসায় আমি নিজের হাতেই খাই। রাদের আম্মু তবুও শোনে না সায়রার কথা, জোর করে খাইয়ে দিতে থাকে। সায়রার চোখগুলো ছলছল করে ওঠে, তবে ও তা প্রকাশ করে না। ব্রেকফাস্ট করা হলে রাদের আম্মু বলে, যা মা, রুমে গিয়ে একটু রেস্ট নে, একটু পরে তো আবার শুরু হয়ে যাবে সাজগোজ এটা সেটা, এখন একটু রেস্ট করে নে। সমস্যা নেই মা, আমি থাকি আপনাদের সাথে। রাদের ছোট মা বলে, সারা জীবন তো আমাদের সাথেই থাকবি, এখন একটু রেস্ট না নিলে আর আজ সারাদিনেও একটা নিঃশ্বাস ফেলারও সুযোগ পাবি না। যা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নে। সায়রা আর কথা বাড়ায় না। যতই হোক নতুন বউ, এত বেশি কথা বলা ঠিক হবে না, তাই রুমে চলে আসে। রাত একবার আর চোখে তাকায় সায়রার যাওয়ার দিকে, তারপর নিজেও খেয়ে উঠে যায়। আম্মু আমি একটু আসছি, মুগ্ধ ফোন দিয়েছিল, দেখা করে আসি। রাত চলে গেলে রাদের আম্মু দীর্ঘশ্বাস ফেলে রাদের আব্বুকে বলে, তোমার ছেলে কিন্তু একটু বেশিই করছে এবার। ও বরাবরই একটু চাপা স্বভাবের আর রাগী। এটা আমরা জানলে ওই মেয়েটা কি জানে? আর কখনো দেখেছো নিজের বউয়ের সাথে এতটা রুড আচরণ করে কেউ? এভাবে চললে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সংসার করে আর খাওয়া লাগবে না তোমার ছেলে। রাদের ছোট মা রাদের আম্মুকে শান্ত করার জন্য বলে, ভাবি শান্ত হও, সায়রা যথেষ্ট বুঝতার মেয়ে। আর রাত তো আর আমাদের চাপে পড়ে বিয়ে করেনি, বরং ওর ইচ্ছাতেই বিয়ে হয়েছে। আমার বিশ্বাস আছে ওর উপর। ও এমন কিছু করবে না যেন ওদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয়। রাদের আম্মুর তাও ভালো লাগে না, তাই রাদের আব্বু বলে, রাদের চাচ্চু কিছুটা রেগেই কথাগুলো বলল। রাদের ছোট মা সবাইকে শান্ত করল। রাত প্রায় 1 ঘন্টা পরেই বাসায় ফিরে আসে। নিজের রুমে এসে দেখে সায়রা রুমে নেই। কিছুটা বিচলিত হয়ে যায় এতে রাত, কিন্তু কেমন যেন কান্না কান্না টাইপ একটা বিড়বিড় করার শব্দ পেয়ে রাত সেই শব্দের সূত্র ধরে বারান্দায় যেতে অবাক হয়। ওর
হাঁটু গেড়ে মাথা গুজে হেঁচকি তুলে কান্না করছে আর বলছে, আমার সাথে এমনটা না হলেও পারতো। আল্লাহ, এটা কেন করলে তুমি? আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম। 2টা বছর তার জন্য কতই না পাগলামি করেছি। আর আজ কি হলো আমার সাথে? এটা এতটা নিষ্ঠুর মানুষ হয়? আপনি আসলেই পাষাণ রাত, অনেক নিষ্ঠুর আপনি। মানুষ কোনো কিছু থাকতে মূল্য দেয় না, হারিয়ে ফেলার পর ঠিকই বোঝে সেটার মূল্য, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছু করার থাকে না। একটু ভালো কি আমায় বাসা যায় না রাত? আমি কি দোষ করেছি? আসলে এটাই সত্যি, বাবা মা ছাড়া এই দুনিয়ার কেউ আপন হয় না মেয়েদের। তারা সবসময় পরেই থাকে, স্বার্থের জন্য সবাই ব্যবহার করে তাদেরকে। আমি কোনো অভিযোগ করব না রাত, কারণ আমি ভালোবাসি আর বুঝে নিব এটা আমার ভালোবাসার প্রাপ্তি। সায়রা নিজে নিজে বিড়বিড় করে আবারও কাঁদতে থাকে। রাত নিজেকে সামলে সায়রার পাশে গিয়ে বসে আর কাঁধে হাত রাখে। কাঁধে কারো স্পর্শ পেয়ে সায়রা ভয় পেয়ে যায়। আপনি আপনি এখানে? রাত সায়রার দৃষ্টির দিকে তাকিয়ে থাকে। রাদের চাহনিটা কেমন যেন সেই 2 বছর আগে যে তাকিয়েছিল খাতা জমা দেওয়ার সময়, ঠিক হুবহু সেই চাহনি। সায়রা চোখ নামিয়ে ফেলে। রাত আচমকা সায়রাকে কোলে তুলে নেয়। সায়রা হক চুকিয়ে যায়। কি করছেন? প্লিজ নামান, আমায় পড়ে যাব আমি। রাত স্লো ভয়েসে বলে, রিক তো কি বলেছে ভুলে গিয়েছো? তুমি আমার কাছে একটা পুঁটি মাছ। রাত সায়রাকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। সায়রা ভেঙচি কেটে বলে, দেখুন, আমি একদম চিকন হ্যাংলা পাতলা, এজন্য আপনার কাছে পুঁটি মাছ ব্যাপারটা, কিন্তু ওরকম না। আমার ফিটনেস একদম পারফেক্ট আছে। আপনি আমার থেকে অনেক বড়, কত জানি। ও হ্যাঁ, 9 বছর। এই জন্য একটু পুঁটি মাছ মনে হতেই পারে। এটা তো ঢোল বাজিয়ে বলার কি আছে? রাত সায়রার কথায় মনে মনে হাসে, তারপর বলে, এতক্ষণ কেঁদে বন্যা বানিয়ে দিচ্ছিলে, তো কথাটা তো পাওয়ার আসলো কিভাবে? হ্যাঁ, সায়রা এবার হতভম্ব হয়ে যায়। আমতা আমতা করে বলে, না মানে আম্মু আব্বুর কথা মনে পড়ছিল, তাই একটু কেঁদেছি। ও বাসার সবাই সন্ধ্যায় আসবে, হোয়াট এভার, আমি একটু ঘুমাবো, 11:30টায় ডাক দিয়ে দেবে। সায়রা লক্ষ্মী মেয়ের মতো বলে। আচ্ছা। রাত রুমের সবগুলো পর্দা লাগিয়ে দেয়, কারণ আলোতে ও একদমই ঘুমাতে পারে না। তারপর বেডে শুয়ে পড়ে। সায়রা ভাবে ও এখন কি করবে। কিছুক্ষণ বেডে বসে থেকেই ভাবতে লাগলো কি করা যায়, কিন্তু মাথায় কোনো কিছু না আসায় ভাবে বারান্দায় যাবে। সায়রা যেই বেড থেকে উঠতে যাবে তখনই রাত সায়রাকে এক টান দিয়ে নিজের বুকের উপর ফেলে এনে। সায়রা ভয় পেয়ে যায়, ভয়ে বুকে ফু দেয়। রোজ সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরে। কি করছেন? ঘুমাও একটু, ভালো লাগবে। আর কথা বলো তো, আমি অনেক টায়ার্ড তো। রাত এটা বলেই সায়রাকে ঘুরিয়ে নিজের পাশে শুয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সায়রা এখন আহামকের মতো তাকিয়ে আছে রাতের দিকে। এটা কি হলো সেটাই যেন ওর মাথায় ঢুকছে না। রাত সায়রাকে জড়িয়ে ধরে সত্যি ঘুমিয়ে পড়ে। সায়রার কেমন যেন লাগে রাতের সাথে এভাবে মিশে শুয়ে থাকতে, একটা অন্যরকম অনুভূতি। ভাবতে অবাক লাগে এই মানুষটা আজ আমার স্বামী। একসময় যাকে পাওয়ার কথা আমার জন্য কল্পনাতেও ছিল না। হ্যাঁ, সবাই ভাগ্য। আর এটাও ভাগ্য যে আমি তার রুডনেস ভালোবাসাটা দেখার ভাগ্য কখনো হয়তো পাবো না। সায়রা একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখে নেমে আসে রাজ্যের ঘুম। সায়রা মোবাইলে অ্যালার্ম সেট করে রাতের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। ভাবতে থাকে কখনো কি মানুষটা তাকে ভালোবেসে বুকে টেনে নেবে। সায়রা রাতের চুলে হাত বুলাতে বুলাতে একসময় ঘুমিয়ে যায়। পুরো বাড়ি জুড়ে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। সায়রা একটা গোলাপি লেহেঙ্গা পরে বউ সেজে স্টেজে বসে আছে। রাত ব্লু শেরওয়ানি পরেছে। ও গেস্টদেরকে ওয়েলকাম করছে, কারো কারোর সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করছে। এদিকে সায়রার খুব লজ্জা লাগছে এভাবে বউ সেজে সবার সামনে বসে থাকতে, তাও একা একা। সায়রা 11:30টার দিকে ঘুম থেকে উঠে রাতকে উঠানোর পরই সবাই চলে এসেছিল সায়রাকে সাজাতে। তবে সায়রা লাঞ্চ করে তারপর সাজতে বসেছিল। সাজ শেষ হতেই সায়রাকে রিসেপশনের জন্য স্টেজে এনে বসিয়ে দিয়েছে রিক্ত। এখন বাজে 7:30। সবাই খুব ব্যস্ত। রাতের আম্মু ছোট মা কয়েকবার এসে জিজ্ঞেস করেছিল সায়রার অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু সায়রা মুখে না বললে এখন সত্যি খুব লজ্জা লাগছে মেয়েটার।
এরই মাঝে সায়রা খেয়াল করলো রাত এদিকে আসছে। সায়রার ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেল। রাত সায়রার পাশে বসলো, তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি কমফোর্ট ফিল করছো না এখানে? সায়রা করুণ চোখে রাদের দিকে তাকালো, তারপর বলল, আমার একা একা লজ্জা লাগছে। তারপর আবার কত মানুষ আসছে, এসে এটা সেটা জিজ্ঞেস করছে, কিন্তু আমি কাউকেই চিনি না। আপনি থাকুন না প্লিজ। সায়রা কথা বলেই মাথা নিচু করে ফেলল। রাত খুব অল্পই মৃদু হাসল, তারপর বলল, আমি তো থাকতেই পারতাম, বাট দেখছো তো কত গেস্ট আসছে, তাদেরকে ওয়েলকাম করারও একটা ব্যাপার আছে। তুমি নার্ভাস ফিল করো না। সায়রা বুঝলো রাত সায়রাকে সাপোর্ট দিতে পারবে না এখানে থেকে। মেয়েটার মনটা মুহূর্তে অন্ধকারে ঢেকে গেল। তখনই রাত সায়রাকে হাতে হাত রাখল। সায়রা শিউরে উঠল, অবাক হয়ে তাকালো রাতের দিকে। রাত বলল, ভয় পেও না, আমি এখানে আছি। এই লাইনটাই যেন যথেষ্ট ছিল সায়রার হৃদয়ে প্রশান্তির ঢেউ প্রবাহিত করার জন্য। অনেকে এসে সায়রা আর রাতকে দেখে যাচ্ছে, ওদের সাথে কথা বলছে। আর সায়রা একটু পরপর গেটের দিকে তাকাচ্ছে, ওর বাসার মানুষ কখন আসবে তা দেখার জন্য। বেশ কিছুক্ষণ পরে সায়রার পরিবারের সবাই ভেতরে প্রবেশ করল। সায়রা যেন তাদেরকে দেখে আর নিজেকে সামলাতে পারছে না, দৌড়ে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আব্বু, আব্বু, আমার ভালো লাগে না, আমায় নিয়ে চলো প্লিজ। তোমাদের ছাড়া এখানে থাকতে অনেক কষ্ট হয়। এরই মাঝে রাত সহ ওর ফ্যামিলির সবাই এসে হাজির হলো। যার যা ইচ্ছা ভাবুক, তারা কি বুঝবে আমার কষ্ট? আমার অনেক কষ্ট হয় তোমাদের ছাড়া। আমি কি কখনো তোমাদের সাথে ছাড়া থেকেছি? সায়রার কান্না থামছেই না। সায়রাকে অনেক কষ্টে শান্ত করল। তারপর সায়রাদের বাসার সবাই রাদের পরিবারের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। সায়ন রাদুর সাথে হ্যান্ডশেক করল। সায়ন রাতকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে তুই আমার কলেজের সাথে খুব একটা ভালো ব্যবহার করিস না। যদি এটা সত্যি হয় তাহলে আমি আগেই আমার বোনের কথা ভাববো। আমাদের ফ্রেন্ডশিপ না, মনে রাখিস। রাত মুচকি হেসে সায়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, একটা কারণ দেখা যেটার বিনিময়ে আমি তোর বোনের সাথে খারাপ ব্যবহার করব। সায়ন হাসল। ও আমার কলিজা, আশা করি তুই ওকে ওই রকম একটা স্থান দিবি। রাত কিছু না বলে কিঞ্চিত হাসল। তারপর আবারও রাত আর সায়রা স্টেজে গিয়ে বসলো। 11টায় অনুষ্ঠান শেষ হলো। সায়রার ফ্যামিলি 10টার সময় চলে গেছে। তারা চলে যেতেই সায়রার মনটা আবারও খুব খারাপ হয়ে যায়। অনুষ্ঠান শেষ হলে রুমে এসে ফ্রেশ হয়ে একটা অরেঞ্জ কালার সুতির শাড়ি পরে শুতে শুতে 11:15 বেজে যায়। সায়রা লাইট অফ করে ড্রিম লাইট অন করে একপাশে কাঁধ হয়ে শুয়ে নীরবে কান্না করছে। রাত এখনো রুমে আসেনি। বারবার পরিবারের মানুষগুলোর কথা মনে পড়ছে মেয়েটার, আর এতেই চোখ জলে ভিজে একাকার। সায়রা নীরবে কাঁদছিল। হঠাৎ মুখের উপর কিছু একটা পড়ায় সায়রা ভয় পেয়ে যায়। পরে তাকিয়ে দেখলো একটা স্লিভলেস পাতলা শর্ট কুর্তি। সায়রা শোয়া থেকে উঠে বেডের সামনে দাঁড়িয়ে থাকা রাতের দিকে ফ্যাল করে তাকালো। রাত বলল, যা পারো না তা করতে যাও কেন? হ্যাঁ, তোমাকে কি এখানে বন্দিনী করে দিয়েছি? যত সব ফাউল। শাড়িতে সমস্যা হয়, শুধু তো নিজের মতো কিছু একটা পরেই ঘুমাতে পারো। হোয়াট এভার, যাও চেঞ্জ করে শুয়ে পড়ো। রাত এটা বলে বেডের এক সাইডে শুয়ে পড়ল। সায়রা বিরক্তির চরম পর্যায়ে রাতের দিকে বিরক্তি মাখা চাহনি নিয়ে ভাবছে। ফাউ, তুই নিজে ড্রেস দিয়েছিস ঠিক আছে, তো একটু ভালো করে বলা যায় না যে সায়রা শোনা, তোমার তো শাড়ি পরে ঘুমোতে কষ্ট হয়, তুমি এটা পরে নাও না। তা বলবি কেন? মুখে নিম পাতা দিয়েছে মনে হয় জন্মের সময়। সায়রা এসব ভাবছিল, তখনই রাত ধমক দিয়ে উঠল। কি হলো, যাচ্ছ না কেন? সায়রা কেঁপে উঠল রাতের ধমকে। হন করে জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে বেরোতে নেবে, তখনই খেয়াল করলো ও রাগের মাথায় কোনো ওড়নাই আনেনি। হায় হায়, এবার কি হবে? একে তো জামাটা সিল্কলেস, আবার ওড়না ছাড়া এসে পড়েছি। ধ্যাত, আমি তো এই অবস্থায় ভুলে ওনার সামনে যেতে পারবো না। ছি, ধ্যাত, ভালো লাগে না। সায়রা ভাবতে লাগলো কি করবে। পরে মাথায় একটা বুদ্ধি আসতেই দরজাটা একটু খুলে দেখলো রাত কি করছে। রাত চোখ বন্ধ করে শুয়ে আছে। সায়রা ভাবলো, ডিম লাইট অফ করে দিই, তাহলেই আর আমায় দেখতে পাবে না। যেই কাজ সেই কাজ। সায়রা পা টিপে টিপে সুইচের সামনে গিয়ে ড্রিম লাইট অফ করে দিল। তারপর আলতো পায়ে বেডে উঠে
একদম শেষ কর্নারে গিয়ে শুয়ে কম্বলের ভিতর ঢুকে পড়ল। রাত সায়রার উপস্থিতি বুঝতে পেরে নিজেও সায়রার কম্বলের ভিতর ঢুকে গেল। সায়রাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই অন্ধকার হওয়ায় সায়রার গলার একটু নিচে স্পর্শকাতর জায়গায় রাতের হাতের ছোঁয়া লেগে গেল। সায়রার পুরো শরীর যেন ঝাঁকুনি দিয়ে উঠল। রাতও ছিটকে হাত সরিয়ে ফেলল। দুজনই এমন একটা ঘটনায় লজ্জায় পড়ে যায়। সায়রা পারছে না শুধু কিছু সহ্য করতে, পুরো শরীর এখনো কাঁপছে। লজ্জায় সায়রার চোখে পানি চলে আসলো। রাত ব্যাপারটা সামলানোর জন্য নিজের কম্বলের ভেতর ঢুকলো। সায়রাকে আবারও জড়িয়ে ধরলো। এবার সত্যি সত্যি সায়রার পুরো শরীর কাঁপছে। নিজের ঠোঁট নিজেই কামড়ে সায়রা ভারী ভারী নিঃশ্বাস নিচ্ছে। রাত সে বলল, দেখো, যতই হোক তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই এতটাও ভয় পাওয়ার কিছু নেই। আরও অনেক কিছু এই দুদিনে হয়ে যেতে পারতো, তাই কাপাকাপি বাদ দিয়ে এখন ঘুমাও। রাত এটা বলেই সায়রার বুকে মুখ গুজে শুয়ে পড়ল। এদিকে সায়রার নিঃশ্বাস ভারী থেকে ভারীতর হচ্ছে। সায়রা অস্পষ্ট স্বরে বলল, একটু একটু সরে শুন না, আমার অস্থির লাগছে, মনে হচ্ছে রক্তগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাত মৃদু হেসে বলল, হাসতে দাও হিমাঙ্কে নিচে, আমি আছি তো আবার গরম করে দেওয়ার জন্য। রাদের এমন কথায় সায়রা রাদের চুলগুলো খামচে ফেলল। ওদের ভেতরে কি ফিল করছে তা ওই জানে। সায়রা রাদের চুলগুলো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে, আর রাতও সায়রার বুকে মুখ গুজে শুয়ে আছে। রাত প্রথম দিকে ঘুমানোর জন্যই সায়রার বুকে মুখ গুজলেও সায়রা যেভাবে রাদের চুল টানছে আর শ্বাস নিচ্ছে, এতে নিজেকে কন্ট্রোল করা রাদের জন্য চ্যালেঞ্জ এখন। রাত মৃদু স্বরে বলল, আমায় পাগল করে দিতে চাচ্ছ? তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আমার স্পর্শে। কেন এমন করছেন প্লিজ? সায়রা কথা শেষ করতে পারে না। রাত বলে ওঠে, কিছুই করিনি, তুমি যা করেছো তাতে হয়তো করতে বাধ্য হব। চুল ছেড়ে শান্ত মেয়ের মতো ঘুমাও। সায়রা লম্বা আরেকটা শ্বাস নিয়ে রাতের চুলগুলো ধীরে ধীরে ছাড়লেও রাতকে ছাড়ল না। রাতকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। রাতও তাকে জড়িয়ে ধরে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে আনে। বুঝতে পারে এই মেয়ের সাথে থাকা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। সকালে সায়রা চোখ খুলে দেখে রাত ওর পাশে নেই। সোফায় তাকিয়ে দেখে সেখানেও নেই। হঠাৎ সায়রার চোখ যায় হোয়াইট বেডশিটটার মাঝখানে হালকা রক্ত। সায়রা যেন হকচকিয়ে গেল। নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলো জামা কাপড় সব ঠিক আছে, তাহলে রক্ত কিসের ভাবতে থাকে সায়রা। উনি কি গতকাল রাতে আমাকে ছুঁয়েছে? না হলে এমন বিছানার মাঝে ব্লাড হলো কিভাবে? হয়তো পরে আবার জামাকাপড় ঠিক করে দিয়েছে। এটা একদম ঠিক করলেন আপনি রাত। আমায় বললে কি আমি বাধা দিতাম? কিন্তু এভাবে ঘুমের মাঝে সুযোগ নিলেন, তাও আবার নিজের স্ত্রীর। সায়রার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কষ্টে কান্না ঝরে পড়ে গাল বেয়ে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সায়রা তাকিয়ে দেখে রাত। রাত কেমন ভাবে যেন সায়রার দিকে তাকিয়ে আছে। কোনো কিছু না বলে চোখ মুছতে মুছতে সায়রা একটা শাড়ি নিয়ে রাতের সামনে দিয়ে ওয়াশরুমে চলে যায়। রাত ভ্রু কুচকে তাকায়। আবারও কি হলো? এই পিচ্ছি ঘুম থেকে উঠেই কান্না, স্ট্রেঞ্জ। রাত সায়রার অপেক্ষায় বসে থাকে কি হয়েছে তা জানার জন্য। সায়রা ওয়াশরুমে এসে অনেকক্ষণ কাঁদে। তারপর শাড়ি পরতে যাবে, তখনই খেয়াল করে ও রাদের সামনে দিয়ে স্লিভলেস জামাটা পরেই চলে এসেছে, কোনো ওনাও নেয়নি। এটা মাথায় আসতে সায়রার লজ্জায় শেষ। খবিশটা এই জন্যই তাহলে এভাবে তাকিয়েছিল। এমন একটা ভাব নেই যেন কত ইনোসেন্ট, অথচ তলে তলে আমার সব শেষ করে দিল। খটাস বেটা। সায়রা একটা ডার্ক ব্রাউন কালার সিল্কের শাড়ি পরে, যার পার্টটা রেড কালার। সায়রা ওয়াশরুম থেকে বেরোতেই রাত সায়রার সামনে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে, কেঁদেছো কেন তখন? রাতকে অনেকগুলো কথা শোনানোর ইচ্ছে থাকলেও গভীর কণ্ঠ শুনে আর সায়রার সাহস হলো না। ও কাঁদো কাঁদো ফেস নিয়ে নিচে তাকিয়ে বলল, আপনার যখন এত ইচ্ছে করেছে তো আমায় বলতে পারতেন, এভাবে ঘুমের মাঝে না করলে পারতেন। সায়রা এটা বলতে বলতে কেঁদে দেয়। রাত বুঝে উঠতে পারে না সায়রা কিসের কথা বলছে। কিছুটা ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ক্রাইং, ক্লিয়ারলি আগে বলো কি হয়েছে, আমি বুঝতে পারছি না। সায়রা ভয়ে কেঁপে ওঠে আর গড়গড় করে কাঁদতে কাঁদতে বলে, আমি ঘুমানোর পর আপনি কেন আমার সাথে ফিজিক্যালি রিলেশনে এসেছেন? আমার একবার পারমিশনও নিলেন না। আমি কি আপনাকে বাধা দিতাম? আপনি আসলে অনেক পাষাণ।
সায়রা এটা বলে দৌড়ে বেডে গিয়ে উপর হয়ে শুয়ে ফুঁপিয়ে ওঠে। রাগে রাদের কপাল ফুলে ওঠে। ও কিছু বলতে যাবে তখনই খেয়াল করে বিছানায় হালকা রক্ত। ব্যাপারটা মাথায় আসতেই রাদের ইচ্ছে করছে সায়রাকে নিজের রাগের আগুনে জ্বালিয়ে দিতে। রাত রেগে সায়রার হাত ধরে ওকে টেনে উঠিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে দাঁড় করায়। সায়রা কাঁদতে কাঁদতে বলে, কি করছেন ছাড়ুন। রাত জোর করে বলে, জাস্ট শাট আপ। তোমার মাথায় গোবর ছাড়া কিছুই নেই। তোমার ওপর পূর্ণ অধিকার আছে, যে কোনো টাইমে স্পর্শ করতে পারি আমি তোমায়। কিন্তু তাও আমি তোমায় সময় দিতে চেয়েছিলাম, আর তুমি উফ, হাউ গুড ইউ থট অ্যাবাউট দিস। তোমাকে স্পর্শ করতে আমায় তোমার ঘুমের জন্য ওয়েট করতে হবে? যত্তসব। আর ওটা, আমি রক্তের দিকে ইশারা করে বললাম, ওটা আমার নিজের ব্লাড। কেটে গিয়েছিল হাত। যদি জানতাম এত অ্যাক্টিং করবে তাহলে সাধারণ একটা ব্যাপার নিয়ে, তাহলে বিলিভ মি, হাতটাকেও বলতাম এখানে রক্ত ঝরাস না। রাত এগুলো বলে হন হন করে চলে যায়। সায়রা বোকার মতো তাকিয়ে থাকে রাদের যাওয়ার দিকে। আমি আসলেই বেশি ভাবি, আর একটু কম ভাবলেই হতো। উনি নিশ্চয়ই এখন আমার উপর প্রচুর রেগে আছে। ধ্যাত, ভালো লাগে না। সায়রা আর কিছু ভাবে না, মন খারাপ করে লিভিং রুমে যায়। গিয়ে দেখে সোফায় বসে রিক্ত চিপস খাচ্ছে আর মোবাইল চালাচ্ছে। উকি দিয়ে দেখলো রাদের আম্মু আর ছোট মা রান্নাঘরে গল্প করছে আর রান্না করছে। সায়রা কিচেনে গিয়ে বলল, মা, আমিও হেল্প করি আপনাকে। রাদের আম্মু বলল, না মা, উনি তো বেরিয়ে গিয়েছে। রাদের ছোট মা একটু চিন্তিত হয়ে বলল, এত সকালে? রাত তো এত সকালে ভার্সিটি না থাকলে বেরোই না। আর আজ পর্যন্ত তো ও লিভ নিয়েছে বিয়ের জন্য। তোকে বলে গিয়েছে কোথায় গিয়েছে? সায়রা এই কথা শুনে মাথাটা নিচু করে ফেলে। আমতা আমতা করে বলে, না মানে, সায়রা কি বলবে বুঝতে পারছে না, ওর মাথায়ও আসছে না কিছু। রাদের আম্মু কিছু একটা আঁচ করতে পেরে বলল, না মা, তেমন কিছুই না। উনি আমায় সত্যিই কিছু বলেনি, হয়তো এমনিই হাঁটতে গিয়েছে। রাদের ছোট মা বলল। থাক, আর বলতে হবে না, বুঝেছি আমরা। সায়রা চুপ করে দাঁড়িয়ে থাকে। ওর খারাপ লাগছে এটা ভেবে যে সবাই রাতকে খারাপ ভাবছে। এটা সত্যি যে রাত ওর সাথে একটু অ্যাবনর্মাল বিহেভ করে, কিন্তু আজকের ঘটনায় তো সায়রারই দোষ। সায়রা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, মা, আমি কিছু রান্না করি প্লিজ। এভাবে বসে থাকতে ভালো লাগে না। বাসায় থাকতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু করতাম। রাদের আম্মু আর ছোট মা দুজনেই মুচকি হাসলেন। রাদের আম্মু বলল, সায়রা মিষ্টি হেসে বলল। আপনারা যা খাবেন সেটাই বলুন। রাদের ছোট মা বলল, গতকাল তো রাত বলেছিল আজ ওর জন্য মুড়ি ঘন্ট করতে। ওর নাকি মুড়ি ঘন্ট খেতে মন চাচ্ছে, পারবি তুই? সায়রা হাসি মুখে বলে, আমি পারবো। অনেক অনেক ধন্যবাদ মা আর ছোট মা আমায় রান্না করে দেওয়ার জন্য। রাদের আম্মু আর ছোট মা হেসে দেয়। সায়রাও হালকা হেসে দেয়। তারপর কোনো রকম হেল্প ছাড়াই মুগ ডাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে ফেলে। তারপর আবার অন্যান্য রান্নায়ও হেল্প করে। রান্না বান্না শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টার উপর বাজে। ও বারান্দা গিয়ে দাঁড়ায়, দেখে রাত আসে কিনা, কিন্তু না, আসে না। অনেকক্ষণ দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ওর অপেক্ষার প্রহর শেষ করে না রাত। সায়রার এবার অভিমানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আমি না হয় একটা ভুল কথা বলেছি, সেজন্য এত রাগ। আর প্রতিদিন যে আমার সাথে এমন বিহেভ করে, তার বেলায় আমার বুঝি মন নেই? আমার বুঝি ইচ্ছে করে না তার সাথে কিছু আনন্দময় সময় কাটাতে? তার হাত দুটি ধরে কাঁধে মাথা রেখে শেষ বিকেলে বসে থাকতে আমার ইচ্ছে করে না? নাকি উনি আমায় রোবট মনে করে? পাষাণ হৃদয় তার। সায়রা দাঁড়িয়ে অনেকক্ষণ চোখের পানি ফেলে। কোনো কিছুই ভালো লাগে না। তাই বারান্দায় রাখা ছোট্ট সোফাটায় বসে হেলান দিয়ে চোখ বন্ধ করে। কণ্ঠে সুর তুলে গানের, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার,
হৃদয় জুড়ে নামে অথই আধার, ব্যথার সমাধিতে বসে মন ফোটায় আশার ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখের হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, লা 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 লা, হে 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 হে, লা 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 লা। গানের তালে তালে সায়রার চোখ থেকে অশ্রুকণা পড়ছে গাল বেয়ে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে সায়রা চমকে উঠে চোখ খুলে তাকিয়ে দেখে রিক্ত করুণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখের কোণেও পানি চিকচিক করছে। সায়রা তাড়াতাড়ি করে চোখের পানিটা মুছে হাসার চেষ্টা করে বলে, আরে রিক্তু, কখন এসছো? তুমি কাঁদছিলে সাইরভি? সায়রা আমতা আমতা করে বলে, না আসলে বাসার সবার কথা মনে পড়ছিল তো, তাই আর কি। রিক্ত তাচ্ছিল্যের হাসি হাসে। সেজন্য বুঝি এমন বিরহের গান গাচ্ছিলে? সায়রা এবার কি বলবে বুঝতে পারে না, কথা এড়ানোর জন্য বলে, গানকে আর স্পেসিফিক করে গাইতে হয়? মাথায় এলো তাই গাইলাম। আচ্ছা বাদ দাও, তোমার দাদা ভাই এসছে? এসেছে। রুমেও তো মনে হয় এসেছিল। তুমি বারান্দায় ছিলে বলে হয়তো দেখেনি। এখন মসজিদে গিয়েছে নামাজ পড়তে। সায়রা অবাক হয়ে যায় নামাজের কথা শুনে। অবাক হয়ে বলে, কয়টা বাজে এখন? নামাজ পড়তে গিয়েছে কেন এই টাইমে? রিক্ত হেসে বলে, এখন 1টার উপরে বাজে। আমার প্রিয় ভাবিজি, তুমিও নামাজ পড়ে নাও। সবাই একসাথে লাঞ্চ করব। একটা সিক্রেট শুনবে? সায়রা ভ্রু কুচকে তাকায়। রিক্ত দুষ্টু হেসে বলে, আমিও না লোভ সামলাতে না পেরে লুকিয়ে তোমার রান্না করা মুড়িঘণ্টা একটু টেস্ট করে ফেলেছি। সত্যি জাস্ট আসাম হয়েছে সাইরভি। সায়রা হেসে দেয় রিক্তর কথায়। মাথায় মুহূর্তে একটা প্রশ্ন আসে, তাই রিক্তকে জিজ্ঞেস করে, রিক্তু, আগে তো তুমি আমার শায়রুপি বলতে, এখন শায়রুপির জায়গায় শায়রুপি বলো কেন? মানে পটা ভয়ে পরিণত হলো কিভাবে? রিক্ত হেসে দেয় সায়রার কথায়, হেসেই উত্তর দেয়, আর আমার কিউট ভাবিটা এটাও বুঝলো না। আগে তো তুমি আপি ছিলে, তাই সায়রা প্লাস আপি শর্ট করে সাইরুপি বলতাম। আর এখন তো ভাবি হয়ে গেছো তাই। সায়রা রিক্তকে কথা শেষ করতে দেয় না, হেসে বলে। রিক্ত হেসে ফেলে, সায়রাও হেসে দেয়। তারপর 5 মিনিট বসে থেকে রিক্ত চলে যায়। সায়রা নামাজ পড়ে জায়নামাজটা গুছিয়ে রাখতেই রাত রুমে আসে। রুমে এসে একবার সায়রার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়রা ভেঙচি কাটে। এবার না হয় আমি অন্যায় করেছি, তাই আমি আজ সরি বলবো। এরপরে দেখবো উনি কি করে। একটু পরেই রাত ওয়াশরুম থেকে বের হয়। শুধু সায়রাকে উদ্দেশ্য করে একবার বলে, নিচে আসো, সবাই লাঞ্চ করবে। এটা বলেই রাত চলে যেতে নেয়। সায়রা দৌড়ে রাতের সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু কণ্ঠে বলে, শুনুন। রাত ভ্রু কুচকে তাকায়। সায়রা নিচু স্বরে বলে, সরি তখনকার জন্য, আমি বুঝতে পারিনি। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। সায়রা জিহ্বা কামড় দেয়। এই না মানে দিন, ক্ষমা করে দিন। সায়রা চোখ নামিয়ে ফেলে। রাতের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা দেয়। তারপর অ্যাজ ইউজুয়াল গম্ভীর কণ্ঠেই রাত বলে, ঠিক আছে, এবার চলো। সায়রা রাতের সাথে ডাইনিং রুমে যায়। সবাই একসাথে লাঞ্চ করতে বসে। সবার জন্য সর্ষে ইলিশ রান্না করছে, আর রাতের জন্য মুড়ি ঘন্ট। রাত এক লোকমা ভাত মুখে দিতেই ওর ফেসের রং চেঞ্জ হয়ে যায়। মুচকি হাসেও, কিন্তু কিছু বলে না। খাওয়া শেষ করে উঠে চলে যায়। সায়রা আরও একবার হতাশ হয়। ভেবেছিল সিনেমার নায়কদের মতোই হয়তো রাতকে রান্না করেছে না জেনেই অনেক প্রশংসা করবে। তারপর যখন জানতে পারবে সায়রা রান্না করেছে, তখন রাতের মুখটা দেখার মতো হবে। কিন্তু না, তেমন কিছুই হলো না।
সায়রার মনটা কালো মেঘে ছেয়ে গেল। সবাই ব্যাপারটা খেয়াল করলো। তাই রাদের আব্বু বলল, কি গো রাদের আম্মু, সায়রা মা নাকি মুড়িঘণ্ট রেঁধেছে, আমাদেরকেও দাও। আমার মেয়েটা এ বাড়িতে প্রথম রেঁধেছে, তুমি কাউকে দিলে না? রাদের আম্মু সহ সবাই মুচকি হাসে। সায়রার মুখটা খুশিতে জলজল করে ওঠে। রাদের ছোট মা বলে, অবশ্যই ভাইয়া, আমাদের সায়রা রেঁধেছে, খেতে তো হবেই। সবাইকে সার্ভ করা হয় মুড়িঘণ্ট। সবাই খেয়ে সায়রার প্রশংসায় পঞ্চমুখ। সায়রার খুশিতে চোখ জলজল করে ওঠে। সবার প্রশংসায় সায়রা অনেক লজ্জা পায়। লাঞ্চ শেষ হলে সবাই কিছুক্ষণ গল্প করে যার যার রুমে চলে যায়। সায়রা রুমে গিয়ে দেখে রাত কি কি পেপারস যেন দেখছে। ও কিছু না বলে বেডে গিয়ে বসে ফেসবুকে ঢোকে। হঠাৎ ওর মনে পড়ে ও তো কত রাতকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, কিন্তু রাত অ্যাকসেপ্ট করেনি। তাই ভেবে এবার মুখেই বলবে রাতকে অ্যাকসেপ্ট করতে। এখনও রাতের স্ত্রী, কিন্তু পরে আবার ভাবে যদি এভাবে বলি তাহলে উনি কি না কি ভাববে যে কেন এত আগে রিকোয়েস্ট পাঠালো। সারা কিছু একটা ভেবে রাদের আইডি ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করে রাদের সামনে গিয়ে দাঁড়ায়। মোবাইলটা রাদের দিকে ধরে তারপর বলে, এটা আপনার অ্যাকাউন্ট না? রাত একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে ফেলে, পেপারসগুলোতে মনোযোগ দেয়, তারপর বলে, হুম। সায়রা উসখুস করে এইটা ভেবে যে এখন কি বলবে। তারপর কিছুটা আমতা আমতা করেই বলে, রিকোয়েস্ট দিচ্ছি, ফ্রি হলে অ্যাকসেপ্ট করিয়েন। রাত এবার পেপারসগুলো গুছিয়ে রেখে সায়রার সামনাসামনি দাঁড়ায়। সায়রার চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, যদি না করি, আগেও তো করিনি, তো শিওর হচ্ছে কিভাবে যে বাইর করবো? সায়রা যেন এমন একটা কথার জন্য মোটেই প্রস্তুত ছিল না। ও থতমত খেয়ে যায়। ভেবেছিল রাত হয়তো কখনো ওর ফ্রেন্ড রিকোয়েস্ট দেখেনি, এই জন্য অ্যাকসেপ্ট করেনি, কিন্তু এখন তো পুরো উল্টো কেস। সায়রা লজ্জায় দৌড় দিতে ইচ্ছে করছে। ও একবার চোখ তুলে রাতের দিকে তাকায়। রাত ভ্রু কুচকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে কিঞ্চিত মুচকে হাসে। সায়রা ঢোক গিলে আশেপাশে একবার চোখ বুলিয়ে দেয় একটা দৌড়, কিন্তু রুম থেকে বের হওয়ার আগেই রাত ধরে ফেলে সায়রাকে। কোমর টেনে নিজের সাথে মিশিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে বলে, এমনভাবে দৌড়াচ্ছে যেন চুরি করে ধরা পড়ে গিয়েছ। সায়রা করুণ চোখে তাকায় রাতের দিকে, পারলে এখনই কেটে দিত। মনে মনে ভাবে, বদমাস লোক, একে তো দেখেও আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, কতবার যে পাঠিয়েছি, 2 বছরে 500 বারের বেশি পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করলো না, আর এখন এটা বলে আবার লজ্জা দিচ্ছে। আসলে শয়তান লোক। রাতের কথায় সায়রা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি ভাবছো মিসেস সাইরো রায়হান আহমেদ? সায়রা রায়ন আহমেদ নামটা শুনে সায়রা ফ্যাল ফ্যাল চোখে তাকায়। রাত সায়রার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। কেমন যেন একটা নেশা মাখানো এই দৃষ্টিতে। সায়রা যেন তাকিয়ে থাকতে পারছে না এই দৃষ্টির দিকে, শরীর যেন নেতিয়ে আসবে। রাত সায়রার চুলের পেছনে এক হাত গুজে দেয়। মুহূর্তের মধ্যে দুজনের অধৈর্যরা একসাথে মিশিয়ে ফেলে। দুজনেই যেন কিছু মুহূর্তের জন্য একটা অন্যরকম অনুভূতিতে আছে। সারা ঘরের মাঝে রাতের পায়ের উপর উঠে দাঁড়িয়ে আরো গম্ভীরভাবে আস্বাদন করতে থাকে ভালোবাসার এই স্বাদ। বেশ খানিকটা মুহূর্ত কেটে যায়। রাত সায়রাকে ছেড়ে দেয়। সায়রা লজ্জায় এক দৌড়ে রুমের বাইরে কিচেনে এসে 1 গ্লাস পানি খেয়ে থাকে। লজ্জায় গাল দুটো ওর লাল হয়ে গেছে। আল্লাহ, এটা কি ছিল? আমার তো লজ্জায় মরে যাবার অবস্থা মনে হচ্ছে। আমি ওনার সামনে যাবো কি করে? ইস, প্রচুর লজ্জা লাগছে। ও আল্লাহ, আমার জন্য মাটি ভাগ করে দাও। মিস্টার অ্যাটিটিউডওয়ালা রাত আজ কিভাবে করলো এটা, আর আমি বা কিভাবে ওনার সাথে তাল মেলালাম? ইস, এখন কি হবে? সায়রা এসব ভাবতেই শেষ। রাত 9টা পর্যন্ত রিক্তর রুমে থাকে। লজ্জায় যেতে পারছে না ওর রুমে, এই জন্য বাহানায় রিক্তর সাথে গল্প করে। কিন্তু 9টার পর রিক্ত জোর করে সায়রাকে পাঠিয়ে দেয় ওর রুমে। সায়রা রুমের সামনে এসে উকি দিয়ে দেখে রাত আছে কিনা। না নেই, বাঁচা গেল। সায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে যেতেই ওর চোখে পড়ে 2 জোড়া লাল চুড়ি। সায়রা ভ্রু কুঁচকে তাকায়। এগুলো কে এনেছে আর কার জন্য? আচ্ছা, উনি আনেনি তো আমার জন্য?
সায়রা এটা ভাবতেই ওর চোখে মুখে এক ঝলক খুশি ফুটে ওঠে। তাড়াতাড়ি করে 2 হাত ভর্তি করে চুড়িগুলো পরে নেয়। সায়রা লাল চুড়িগুলো পরতেই ওর চোখে পড়ে এবার একটা ছোট্ট চিরকুট, যেখানে লেখা, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। সায়রা চিরকুটটা দেখে অবাক হয়ে গেল। চোখ দুটো বোধহয় এখনই বেরিয়ে আসবে। আরে আমি তো দুপুরের দিকে ওই গানটাই গাইছিলাম। এটা এই চিরকুটে লেখা কেন? রাত দেখেছে কিন্তু কেন? আর আমার জন্য চুরিই বা আনলো কেন? বাই এনি চান্স উনি কি আমায় ভালোবাসে? ও মাই গড! সায়রা রে, তুই ফুললি মেন্টাল পেশেন্ট হয়ে গিয়েছিস। কেন এনেছে তা জানলেও এটা তো 100% শিওর এই পদ্মেজাজি লোকটা আমায় ভালোবাসে না। সায়রা এসব ভাবতে ভাবতে বেড়ে গিয়ে বসলো। ওর মনে হলো ওর নরম কিছুর উপর বসেছে। তাকিয়ে রাতকে ভ্রু কুচকে চেয়ে থাকতে দেখে বসতে না বসতে ও চিৎকার করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। সরি, আমি আসলে খেয়াল করিনি আপনি আছেন, তাই ভুলে কোলে বসে পড়েছি। মাথা নিচু করে ফেলে সায়রা কথাটা বলেই। রাত ভ্রু কুচকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সারাদিন কোথায় ছিলে? রাতের এমন প্রশ্ন শুনে সায়রা চিন্তায় পড়ে যায়। কি বলবে ভেবে পায় না। এটা তো আর বলতে পারবে না যে আপনার চোখে লজ্জা আসতে পারেনি। রাত বসা থেকে উঠে দাঁড়ায় সায়রার সামনে। সায়রা একটু পিছিয়ে যায়, ভাবে যদি আবারও রাত দুপুরের মতো কিছু করে বসে। কি হলো, কোথায় ছিল সারাদিন? না মানে বাসায় বাসায় তো ছিলাম। রুমে তাহলে? রাত রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই সায়রা বলে ফেলে, এই চুড়িগুলো কি আপনি এনেছেন? রাত বুঝতে পারে সায়রার কথা এড়িয়ে গেছে, তাই আর নিজেও কথা বাড়ায় না, শুধু বলে। সায়রা মৃদু হেসে বলে, খুব সুন্দর। ও তাহলে রেখে দাও। রাত এটা বলে ড্রিম লাইট জ্বালিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। সায়রা ভ্রু কুচকে তাকায় আর মনে মনে ভাবে, উনি আনলে তো এভাবে বলতো না, এমন ভাবে বললো যেন উনি আনেনি, কিন্তু আমার পছন্দ হয়েছে বলে রেখে দিতে বললো। সায়রার ভ্রু কুচকে এলো। ও বেডে উঠে রাদের সামনে বসলো। এই যে শুনছেন, তাহলে কি এই চুড়িগুলো আপনি আনেননি? রাত এবার বিরক্তি নিয়ে উঠে বসলো। একবারও কি বলেছি যে আমি আনিনি? রাদের কথার ধরন সায়রার কাছে ভালো লাগলো না। রাত সামনে না থাকলে হয়তো কেঁদে ফেলত, তবুও অভিমানী গলায় বলল, এটাও তো বলেননি যে আপনি এনেছেন। নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ডের জন্য এনেছেন, যার জন্য আমার সাথে এমন বিহেভ করেন, তাই না? রাত এবার বিরক্তির চরম পর্যায়ে। রাত পারলে সায়রাকে চিবিয়ে খেয়ে ফেলত। ও গড, এই মেয়ের মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই। আমি গার্লফ্রেন্ডের জন্য চুড়ি এনে বাসায় এনে রেখে দিয়েছি। হোয়াট এ আইডিয়া! একে তো মাথা আগেই গরম করে দিয়েছে, আর এখন উফ। এ কি ভাবেন, কথা বন্ধ হয়ে গেল যে? গার্লফ্রেন্ডের কথা বলেছি, তাই না? যেহেতু আছেই, আমায় বিয়ে করলেন কেন? হ্যাঁ, আর বিয়ে করে এখন ওই শাকচুন্নির জন্য আমার সাথে খারাপ বিহেভ করবেন আর আমি মানবো? কিছুতেই না। সায়রার এমন উদ্ভট কথায় রাগ উঠে যায়। ও রাগী কণ্ঠেই বলে, না মানলে যা খুশি করো, এখন আমার সামনে থেকে যাও। ডিসকাস্টিং কোথাকার। এতটা রেগে বলায় সায়রার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও রেগে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুড়িগুলো খুলে জোরে আওয়াজ করে সবগুলো চুড়ি ড্রেসিং টেবিলের উপর রেখে হন হন করে বারান্দায় চলে যায়। সায়রা চলে যেতেই রাত লম্বা একটা শ্বাস ফেলে 2 হাতের মাঝখানে কপালে ঠেকায়। বারান্দায় এসে গ্রিল ধরে দাঁড়ায়। বৃষ্টির কারণে খুবই হিমেল হাওয়া বইছে বাইরে, যার কারণে সায়রা ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। সায়রা চোখের জল ফেলতে থাকে আর নিজে নিজে বিড়বিড় করতে থাকে, অসভ্য বেটা, জিএফ আছে তাও আমায় বিয়ে করেছে, আর এখন নাটক দেখায়। তোর নাটকের ওপরে ঠাডা পড়বে শয়তানের বেটা। আর ওই শাকচুন্নিটার উপরেও, যে আমার রাগী জামাইটার দিকে নজর দিয়েছে। শাকচুন্নি কোথাকার! বিবাহিত পুরুষের সাথে প্রেম করিস আর মিস্টার শয়তান দাঁড়ান। কাল আপনার এই গুণ কীর্তি যদি সবাইকে না বলি, তাহলে আমিও সায়রা না। কি ভেবেছে সিনেমার মতো 2-3 দিন আমার উপর টর্চার করবে আর আমি চলে যাব? এটা তো ফিউচার ইম্পসিবল টেন্স। 2 বছর ধরে ভালোবাসি আমি।
হঠাৎ সায়রাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। সায়রা চিৎকার দিতে যাবে তার আগেই লোকটি এক হাতে সায়রার মুখ চেপে ধরে নিজের দিকে ঘোরায়। সায়রা অবাক হয়ে তাকায়। রাত সায়রার মুখ ছেড়ে দেয়। এই ঠান্ডার মধ্যে এখানে কি করছো? রুমে চলো। সায়রা মুখ ফুলিয়ে বলে, আপনি না বললেও যাবো। এটা বলেই সায়রা রাতকে ধাক্কা দিয়ে রুমে গিয়ে বেডের এক কোণায় শুয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে চোখের পানি ফেলে। রাত মৃদু হেসে নিজেও বেডে উঠে সায়রার শরীর ঘেঁষে ওকে জড়িয়ে ধরে পেছন থেকে শুয়ে পড়ে। সায়রা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, ঝাঝালো কণ্ঠে বলে, ছাড়ুন আমাকে, কেন ধরেছেন? হ্যাঁ, আপনার জিএফের কাছে যান। রাত ফিসফিসিয়ে বলে, আমার কুইন তো রাগ ঘুরেছে আমার উপরে, তাই ওর কাছে যেতে পারছি না। নাহলে কি আসতাম তোমার কাছে? সায়রার যেন রাগ আরো বেড়ে যায়। অতিরিক্ত রাগের কারণে ও আবারও কেঁদে দেয়, নাক টেনে টেনে কাঁদতে থাকে। রাত এবার হেসে দেয়। সায়রা রাদের হাসি শুনে পুলকিত হয়, সাথে সাথে ঘুরে রাদের দিকে তাকায়। এই রাগী ছেলেটাও যে এইভাবে হাসতে পারে তা তো সায়রার একদমই অজানা। ও তাকিয়ে থাকে রাদের দিকে। রাত হাসি অফ করে সায়রার দিকে তাকায়। জানো, আমি তোমার মতো বাচ্চা মেয়ে বিয়ে করতে চাই, কারণ এরা বোঝে কম আর বলে বেশি। বাট যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমিও বোঝার চেয়ে বেশি বলো। সায়রা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আপনি আমায় বিয়ে করতে চাননি ওই শাকচুনির জন্য, তাই না? আমি জানতাম আপনার মতো রাগী আমি একটাও দেখিনি। নিজের বউয়ের সাথে কেমন ব্যবহার করেন। আমার আব্বু আম্মুকে কত ভালোবাসে জানেন? আর আপনি একটা অসভ্য। ছাড়ুন আমায়। রাত মৃদু হেসে সায়রাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তোমার ভালোবাসা লাগবে বুঝি। সায়রা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। দরকার নেই আমার কিছু, আপনার ওই শাকচুনিকে গিয়ে দেন। আমি আমার মতোই ভালো। রাত বুঝতে পারে সায়রা প্রচুর রেগে আছে, কিন্তু তা থেকে এত কাছে ওকে পেয়ে যে রাত একদম অস্থির হয়ে যাচ্ছে তা তো আর সায়রা জানে না। রাত সায়রার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, এখন যদি ভালোবাসা এনে দিই তাহলে কোনো প্রবলেম নেই তো? আমার কিন্তু কোনো সমস্যা নেই। রাদের কথায় সায়রা ফ্যাল ফ্যাল করে তাকায়। রাত মৃদু হেসে সায়রাকে টান দিয়ে নিজের দিকে নিচে ফেলে দেয়। সায়রা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রাত কিছু না বলে ধীরে ধীরে তাকে চুমু খেয়ে নেয়। সায়রা রাদের চুলগুলো টেনে ধরে সায়রার ঘাড়ে আর গলায় কিস করে ফেলে রাত। মুহূর্তের মাঝে এমন কিছু হয়ে যাবে তা সায়রা ঘুণাক্ষরেও টের পায়নি। হঠাৎ রাদের এমন আক্রমণে সায়রা অপ্রস্তুত হয়ে পড়ে, দুই হাত দিয়ে তাকে আঁকড়ে ধরে। অবশেষে মিশে যায় দুজনের মাঝে। তখন হয়তো রাত 3:30 বাজে। সায়রা রাদের বুকে শুয়ে আছে আর হালকা ফোঁপাচ্ছে। রাত সায়রার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সায়রা, ঘুমিয়ে পড়ো, সকালে উঠে দেখবে ঠিক হয়ে যাবে। আপনি আসলেই খারাপ। নিজের স্বার্থ তো শেষ, এখন আর আমাকে দিয়ে কি করবেন? সায়রা কথাটা বলেই অন্যদিকে ফিরে শুয়ে থাকে। একটু পর পর হঠাৎ ফুপিয়ে ওঠে। রাত আর কোনো উপায় না পেয়ে সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সায়রা একটা দীর্ঘশ্বাস ফেলে, তাচ্ছিল্যের হাসি হেসে ভাবে, আমার ভাগ্যে ভালোবাসাটাই নেই, এটাই আসল কথা। আপনার প্রতিটি স্পর্শে আমি ভালোবাসা খুঁজে পেলেও আপনার বিহেভে কেন ভালোবাসা খুঁজে পেলাম না রাত? তাহলে কি ভালোবাসাটা শুধু শরীরের জন্য সীমাবদ্ধ ছিল? সায়রা আরো একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে। এক বুক অভিমান নিয়ে একটা সময় নিজেও হারিয়ে যায় ঘুমের অতলে। রাত সকালে ঘুম থেকে উঠে মিটি মিটি করে তাকায়। সায়রাকে বেডে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে। পরক্ষণেই চোখ যায় সায়রা ওয়াশরুম থেকে বের হয়ে এদিকে আসছে। একটা মিষ্টি কালার সুতি কাতানের শাড়ি পরেছে। শাড়িটায় লাইট স্কাই কালারের এমব্রয়ডারির কাজ আর কাজের মাঝে মাঝে মিষ্টি কালার স্টোন। ভেজা চুলে সায়রাকে দেখে রাদের কেমন যেন নেশা নেশা লাগছে। সায়রা আর চোখে একবার রাদের দিকে তাকিয়ে নিজের কাজে মন দিল। ভেজা চুলগুলো ভালো করে মুছে তারপর আছড়ে নিল। রাত শুধু বসে বসে সায়রার গতিবিধি দেখে যাচ্ছে। সায়রা যখন চুলগুলো আছড়ে এক সাইডে নিয়ে গেল তখনই সায়রার ফর্সা পিঠটা রাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। রাত মৃদু হেসে বেড থেকে নেমে সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরল।
রাতের গরম নিঃশ্বাস পিঠে পড়তে সায়রার শির দ্বারা বেয়ে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সায়রা চোখ দুটো নীরবে বন্ধ করে ফেলল। রাত সায়রার পিঠে একটা চুমু দিয়ে নাক ঘষতে লাগলো। সায়রার শরীরটা খামচে ধরে দু হাতে। রাত নাক ঘষতে ঘষতে জিজ্ঞেস করে, কখন উঠেছো ঘুম থেকে? আঁচড়ের স্থানগুলো জ্বালা কমেছে? সায়রা অভিমান করে বলল, সেটা যেন আপনি কি করবেন? শরীরটা আমার, তাই এর কষ্ট সুখ দুটোই আমার। আপনি রাতেই শরীরটা পেলেই হলো। রাত আবারও মুচকি হাসল। এত অভিমান? আমি তো তোমার শরীরে অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়েছিলাম রাতে, তবুও তো তুমি কাঁদলে। আমি এর থেকে বেশি আর কী বা করতে পারতাম বলো? সায়রা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি ব্যথা জ্বালা সহ্য করতে পারি না। আপনি আমায় কতগুলো কামড় দিয়েছেন, আর আচরও জিন একটা। তারপর আমার এত জলের পরেও আপনি আমায় ডক্টরের কাছে নিয়ে যাননি। সান্ত্বনার মলম লাগিয়ে দিয়ে নিজে ঘুমোচ্ছেন। রাত সায়রার কথায় শব্দ করে হেসে উঠল। তো তোমায় ডক্টরের কাছে নিয়ে গিয়ে কি বলতাম? পিচ্ছি বউ আদর চেয়েছে আমার কাছে, আমিও তাকে দিয়েছি, আর সে সহ্য করতে না পারায় বদহজম হয়ে গিয়েছে, এটাই বলতাম। রাত হালকা হেসে কথাটা বলে। সায়রা মুখ বাঁকায়, যদিও রাত তা আয়নাতে ঠিকই দেখতে পায়। সায়রাকে নিজের দিকে ঘুরায়। এত যে অভিযোগ করছো, তা তুমি যে আমার কি হাল করেছো সেটা জানো? আমি কিন্তু অভিযোগ করিনি। সায়রা ভ্রু কুচকে তাকায়। রাত ঘুরে সায়রার দিকে দাঁড়ায়। রাতের পিঠের দিকে তাকাতেই সায়রার বুকটা ছ্যাদ করে ওঠে, চোখগুলো ছলছল করে। রাত আবারও সায়রার দিকে ভ্রু নাচায়। এখন এখন কি বলবে? সায়রা মাথা নিচু করে ছলছল চোখেই বলে, সরি। রাত মৃদু হেসে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়রা এই সুযোগে রুমটা গুছিয়ে ফেলে। তারপর একটা ভায়োলিন বের করে বেডে রাখে। একটু পরই রাত ওয়াশরুম থেকে বের হয়, শুধু একটা টাওয়েল পেঁচানো কোমরে। সায়রা অপলকভাবে তাকিয়ে থাকে রাতের দিকে। দিনের আলোয় রাতের শরীরটা সায়রার কাছে খুবই আকর্ষণীয় লাগছে। ইচ্ছে করছে খেয়ে ফেলতে। রাত সায়রার কাছে এসে তুড়ি বাজায়। দেন সায়রা হুশে ফিরে আসে। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, না মানে ইয়ে, আপনি মলম লাগাবেন না? সায়রা ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে, কিন্তু ও তা রাতের সামনে প্রকাশ করতে চায় না। রাত সায়রার বিপরীত দিকে ঘুরে বসে। সায়রা রাতের পিঠে খুবই আলতো হাতে ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে, যেন ওর নিজেরই ক্ষততে মলম লাগাচ্ছে আর এখনই জ্বলে উঠবে। মলম লাগানো হতে না হতে রিক্ত নিচ থেকে ডাকে সায়রাকে। হঠাৎ ডাকায় সায়রা চমকে ওঠে। পরে বুঝতে পারে, তাই মলমটা আগের জায়গায় রেখে চলে যেতে নেয়। রাতের কথায় আবারও ঘুরে তাকায়। আজ থেকে আমার ভার্সিটি যেতে হবে। সায়রা রাতের এই কথাটায় কি বলবে ভেবে পায় না, তাই ছোট্ট করে বলে। ও, সায়রা এটা বলেই তাড়াতাড়ি করে চলে যায়। ডাইনিং রুমে গিয়ে বউ শাশুড়ি মিলে ব্রেকফাস্ট সার্ভ করে। একটু পরে সবাই আসে খাওয়ার জন্য। রাত ফর্মাল লুকে এসেছে, বোঝাই যাচ্ছে এখন ভার্সিটি যাবে। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে। খাওয়ার সময় রাত সবার সাথে টুকিটাকি দু একটা কথা বলে। তারপর ব্রেকফাস্ট হলে ওর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সায়রাকে কিছু জিজ্ঞেস করে না। সায়রা দীর্ঘশ্বাস ফেলে রাতের যাওয়ার দিকে তাকিয়ে। শুনেছি বড়রা কাজে যাওয়ার আগে বউকে ছোটখাটো আদর করে, কপালে বা ঠোঁটে চুম্বন, বউকে দিয়ে টাই বাঁধানো, আরো কত কি। আর উনি একটা বার এটাও বললো না যে সাবধানে থাকিও। এটা তো আরো পরের কথা, অন্তত এটা তো বলতে পারতো যে আমি আসছি। সায়রার ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রাত ব্রেকফাস্ট করে ভার্সিটিতে চলে যায়। সায়রা দীর্ঘশ্বাস ফেলে রিক্তর রুমে যায়। রিক্ত, কি করো? রিক্ত মোবাইলে চ্যাট করছিল। সায়রার কথা শুনে মোবাইলটা পাশে রেখে মুচকি হাসে আর বলে, সাইরভি, আসো এখানে বসো আমার পাশে, আমি তোমার কথাই ভাবছিলাম। সায়রাও মৃদু হাসে। তাই বুঝি, তো কি করবে এখন? আমার না ভালো লাগছে না। চলো ছাদে যাই। সায়রা হালকা হেসে বলল, যাওয়া যেতে পারে, চলো তাহলে। সায়রা আর রিক্ত ছাদে আসে। দুজন মিলে বেশ কিছুক্ষণ গল্প করে, ছাদে ঘোরাঘুরি করে। মনের যত কথা আছে দুজন এতক্ষণে দুজনকে সব বলে দিয়েছে। গল্প করতে করতে কখন যে 1 ঘন্টার উপর পেরিয়ে গেছে
তা যেন খেয়ালই করতে পারেনি। হঠাৎ সায়রা বলে ওঠে, এই রিক্ত, বাজে কয়টা? আমি তো ভেবেছিলাম তোমার দুলাভাইয়ের জন্য আজ নিজের হাতে রান্না করব। উফ, দেরি হয়ে গেল। রিক্ত হেসে দিল। হেসেই বলল, আহ কি প্রেম! ইস, বরের জন্য রান্না করবে বলে কথা। তা তুমি তো জানোই না, তোমার বোন দুপুরের খাবার ভার্সিটির ক্যান্টিনেই করে। বাসায় আসতে আসতে 2:30 বাজে। সায়রা মৃদু হেসে বলে, তো কি হয়েছে? রাতে খাবে, সমস্যা নেই, খেলেই হলো। রিক্ত হাসলো। তারপর দুজন একসাথে কিচেনে আসলো। কিচেনে এসে দেখে কাজের মেয়েটা সবজি কাটছে। এখনো রান্না বসানো হয়নি। সায়রা কাজের মেয়েটাকে বলল, কুলসুম মা, ছোট মা সবাই কোথায়? রান্না কি করতে হবে বলেছে? ও, কি রান্না করতে হবে আজ? কুলসুম বলল। সায়রা মৃদু হেসে রিক্তকে বলল, রিক্ত, তুমি সোফায় গিয়ে বসো, আমি রান্না করি। নো 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 মাই ভাবিজি, তুমি রাঁধো, আমি তোমার সাথে গল্প করি। সায়রা আবারও হাসলো। তারপর রিক্তর সাথে গল্প করতে করতে দুই চুলায় শুটকির কষা ভুনা আর চিংড়ির ভুনাটা রেঁধে ফেলে। তারপর রুই মাছের কোফতা অর্ধেক রাতে রাদের মা আর ছোট মা ফিরে আসে। রাদের মা সায়রাকে কিচেনে দেখে বলে, কি রে, কি করছিস এখানে তোরা দুজন? এই সায়রা, কি রান্না করছিস? মানে ওই আর কি, চিংড়ি সায়রা কথা শেষ করার আগেই রিক্ত হেসে হেসে বলে, বড় মা, তোমার ছেলের বউ অলরেডি 2টো আইটেম রেঁধে ফেলেছে, 3 নাম্বারটা আছে। রাদের আম্মু চোখ পাকিয়ে তাকালো সায়রার দিকে। সায়রা ভয়ে জড়সড় হয়ে গেল। রাদের আম্মু কঠিন গলায় বলল, এইসব কি সায়রা? আমি কি তোকে বাসার কাজের মেয়ে বানিয়ে এনেছি? তুই আমার মেয়ে, এত কাজ কে করতে বলেছে তোকে? সায়রা জড়তা নিয়েই বলল, না মানে মা, আমার ভালো লাগে রাখতে, আর সবাইকে রেঁধে খাওয়াতে ভালো লাগে। আর আপনারা তো সবাই আমার আপনজনই, আপনাদেরকে রান্না করে খাওয়াতে কিসের কষ্ট? রাদের আম্মু এবার মুচকি হাসলো। সায়রার থুতনি ধরে বলল, পাগলি মেয়ে, তোকে আর বলে পারবো না। কিন্তু শোন, তুই মাত্র এ বাড়িতে এসেছিস, কাজ করার জন্য কি কম সময় আছে? সারা জীবনই তো পড়ে আছে। আর বাসায় নতুন অতিথি চলে এলে তো আমি কোনো কাজই করব না। আমার দাদু ভাই বা দিদা ভাইকে নিয়ে সারাদিন খেলা করব। তখন তো তোকেই সব সামলাতে হবে। সায়রা নতুন অতিথি কথা শুনে লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসি দেয়। রাদের আম্মু হালকা হাসে, তারপর বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যা রুমে যা, বাকি রান্না আমি আর তোর ছোট মা করে নেব। সায়রা এতটাই লজ্জা পেয়েছে যে আর নিজেরই এখানে থাকতে মন যাচ্ছে না। তাই অনুমতি পাওয়ার সাথে সাথে রুমে এসে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের দিকে তাকায়। লজ্জায় আবার 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে আর অস্ফুট স্বরে বলে ওঠে, ইস, আমারও বেবি হবে, আমার আর ওনার। আমাদেরকে বাবা মা বলে ডাকবে। আল্লাহ, এটা ভাবতেই মনের মাঝে এত খুশি লাগছে কেন? তাহলে যখন আমার জাদু মানিকেরা আসবে, তখন তো সত্যি আমি খুশিতে মারা যাব। সায়রা নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে দৌড়ে বিছানায় উপর হয়ে শুয়ে আবারও 2 হাত মুখের সামনে রাখে আর লাজুক হাসতে থাকে। রাত বাসায় আসে 2টার পরে। সায়রা তখন মাত্র লাঞ্চ করে রুমে এসেছে, আর তখনই রাতও রুমে প্রবেশ করে। রাতকে দেখেই সায়রা উঠে দাঁড়ায়। রাত সায়রার দিকে একবার তাকিয়ে ক্লান্ত শরীর নিয়ে সোফায় গিয়ে বসে। তারপর ক্লান্তিকর কণ্ঠেই বলে, সায়রা, এক গ্লাস পানি হবে প্লিজ? আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। সায়রা এটা বলে দৌড়ে কিচেনে চলে আসে। একটা গ্লাসে লবণ আর লেবু দিয়ে শরবত বানিয়ে দৌড়ে আবারও রাদের কাছে আসে। এই নিন, এটা খান, সব ক্লান্তি দূর হয়ে যাবে। রাত ভ্রু কুচকে তাকায়। কি এটা? লবণ লেবুর শরবত। প্রেশার লো হয়ে গেলে বা শরীর দুর্বল থাকলে এটা খেলে অনেকটা ঠিক হয়ে যায়। দাও। রাত গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পুরোটা খেয়ে নেয়। তারপর সায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, থ্যাংক ইউ, সত্যি খেতে অনেক টেস্টি ছিল, একটা টক টক স্বাদ। সায়রাও মৃদু হেসে বলে, ওয়েলকাম। আমাকেও আম্মু প্রতিদিন ভার্সিটি থেকে আসতেই এটা খেতে দিত। সায়রা কথা বলে মনটা খারাপ করে ফেলে।
রাত বুঝতে পারে ওর বাসার কথা মনে পড়ছে, তাই রাত উঠে গিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করতে থাকে আর বলতে লাগে, আজ সারাদিন কি কি করলে? লাঞ্চ করেছো এখনো? সারা অনেক ভালো লাগলো রাতের কাছ থেকে এমন একটা প্রিয় কথা শুনে। যাই হোক, অন্তত খোঁজ তো নিচ্ছে। সায়রা মৃদু স্বরে বলল, সকালে রিক্তর সাথে গল্প করেছি, আর 11টার দিকে দুপুরের জন্য রেঁধেছি, আর এই তো 15 মিনিট হলো লাঞ্চ করেছি। রাত মনে মনে হাসল। ও গুড, কি রেঁধেছো আজকে? সায়রা উৎফুল্ল হয়ে তাকালো আর সাথে সাথে জিজ্ঞেস করলো, আপনি খাবেন? রাত ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, না, অ্যাকচুয়ালি আজ ক্যান্টিনে খাওয়ার টাইম পাইনি, কিছু থাকলে দিতে পারো। সায়রা খুশি হয়ে কিচেনে চলে গেল। রাতও মৃদু হেসে ওয়াশরুমে চলে গেল। সারা খাবার নিয়ে রুমে আসতেই দেখে রাত নেই, বুঝতে পারে ওয়াশরুমে, তাই মুচকি হেসে খাবারগুলো সেন্টার টেবিলে রেখে বেডে গিয়ে পা ঝুলিয়ে বসে। তখনই সায়রার চোখ যায় ড্রেসিং টেবিলের ওপর। সায়রা ভ্রু কুচকে তাকায়। সায়রা মুচকি হেসে খাবারগুলো সেন্টার টেবিলে রেখে বেডে গিয়ে পা ঝুলিয়ে বসে। তখনই সায়রার চোখ যায় ড্রেসিং টেবিলের উপর। সায়রা ভ্রু কুচকে তাকায়। সায়রা ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। ছোট্ট একটা প্যাকেট ড্রেসিং টেবিলের উপর। প্যাকেটটা খুলতেই সায়রার মন ভালো হয়ে গেল। একটা বেলি ফুলের মালা, সাথে ছোট্ট ছোট গোলাপের পাপড়ি দিয়েও ডেকোরেট করা। সায়রা মালাটা 2 হাত দিয়ে নাকের সামনে নিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নিল। আচ্ছা, এটা কি উনি আমার জন্য এনেছে নাকি ওই শাকচুনিটার জন্য? না থাক, সে আসুক, তারপরেই না জিজ্ঞেস করব। সায়রা মালাটা ড্রেসিং টেবিলের উপর রেখে সোফায় গিয়ে বসে থাকে। এর মাঝে রাত বের হয়। একই রূপ তার, কোমরে হোয়াইট টাওয়েল পেঁচানো, স্নিগ্ধ উন্মুক্ত শরীর। সব সময়ের মতো এবারও সায়রার নজর কাড়ল। রাত সায়রার চোখের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে যায়। সায়রারও ধ্যান ভাঙে। রাত চুলে জেল লাগাচ্ছিল। সায়রা বলে উঠল, বেলি ফুলের মালাটা কি আপনার জিএফের? রাত ভ্রু কুচকে তাকালো। সায়রা কিছু বলতে যাবে তার আগেই বলল, আসার সময় চোখে পড়ে, ভালো লেগেছে তাই এনেছি, তোমার মন চাইলে তুমি নিতে পারো। সায়রা রাতের কথায় অবাক হয়, সাথে ভালো লাগাও ছেয়ে যায় মনের ভেতর। অবাক হয়ে বলে, এটা আমি নিব? না মানে এটা আপনি আমায় দিয়ে দিচ্ছেন? এত দামি কিছু না যে তোমায় দিলে আমার ক্ষতি হয়ে যাবে। হোয়াটএভার, এটা নিয়ে যেতে পারো। সায়রা খুশি হয়ে মালাটার কাছে গিয়ে একটা চুমু খায়। তারপর রাতকে সোফায় বসিয়ে খাবার সার্ভ করে। খাওয়া শেষ হলে রাত বেডে উঠে মোবাইলে কি যেন দেখছে, আর সায়রা চুলটা খোপা করে বারবার মালাটা গেঁথে নেওয়ার চেষ্টা করে। রাত আর চোখে কয়েকবার খেয়াল করে, কিন্তু সায়রা কিছুতেই পারছে না। অবশেষে রাত বেড থেকে উঠে সায়রার খোপায় হাত রাখে, মালাটা সুন্দর করে গেঁথে দিতে থাকে। সায়রা কেঁপে ওঠে। রাত ফুলটা গেঁথে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সায়রাকে। সায়রা চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। রাত ধীরে ধীরে সায়রার ঘাড়ে গলার সাইডে কিস করতে থাকে। সায়রা চোখ মুখ খিচে রাতের স্পর্শগুলো ফিল করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রাত সায়রাকে ছেড়ে দেয়। সায়রা লজ্জায় বারান্দায় চলে যায়। রাত কিঞ্চিত হেসে খাবারটা খেয়ে নেয়, তারপর নিজেও বারান্দায় গিয়ে দাঁড়ায়। রুমে চলো, বারান্দায় কি করছো? সায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। না, এমনি বাতাসটাও ভালো লাগছিল। রাত কথা বাড়ায় না, নিজের রুমে ফিরে আসে, বিছানায় শরীরটা এলিয়ে দেয়। রাত রুমে গিয়ে শরীরটা এলিয়ে দেয় বেডে। সায়রা বেশিক্ষণ দাঁড়ায় না বারান্দায়। রুমে ফিরে এসে দেখে রাত শুয়ে শুয়ে মোবাইলে কি যেন করছে। সায়রা একবার রাতের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। হঠাৎই ওর শরীরটা বেশ চুলকাচ্ছে। সায়রা বুঝতে পারছে না এভাবে চুলকাচ্ছে কেন। ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে শরীরে কোনো পোকা আছে কিনা, কিন্তু কোনো পোকা পায় না। আবার চুলকানিও সহ্য করতে পারছে না। সায়রা রাতের দিকে ঘুরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, শুনছেন, আমার শরীর চুলকাচ্ছে। রাত ভ্রু কুচকে সায়রার দিকে তাকায়। বেড থেকে উঠে এসে সায়রার পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে, তারপর বলে, বারান্দায় যে গিয়েছিলে কোনো পোকা কামড় দিয়েছে নাকি? সায়রা কাঁদো কাঁদো ফেস নিয়ে ডানে বামে মাথা নাড়ায়, অর্থাৎ পোকা কামড় দেয়নি। রাত চিন্তিত হয়ে জিজ্ঞেস করে,
কোথায় চুলকাচ্ছে? আর তোমার কি অ্যালার্জি আছে? না, পায়ে গলায় পিঠে মানে পুরো শরীর চুলকাচ্ছে। রাত সায়রাকে ধরে সোফায় বসিয়ে পায়ের দিক থেকে শাড়িটা একটু উপরে তুলতে নেয়। সায়রা লাফ দিয়ে পা সোফার উপর তুলে গুটিয়ে ফেলে। কি 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 করছেন? শাড়ি উঠেছেন কেন? রাত বলল, দেখতে হবে তো আগে চুলকাচ্ছে কেন, কোনো কিছু কামড় দিয়েছে কিনা। এত লজ্জা পাচ্ছ কেন? এখন কি লজ্জা পাওয়ার কিছু আছে নাকি? রাদের এমন নির্লিপ্ত কথা শুনে সায়রার চোখগুলো বড় বড় হয়ে গেল। রাত সায়রার দিকে একবার তাকিয়ে আবারও নিচে তাকালো আর মুচকি হাসল। সায়রার পাটা ধরে নিচে নামিয়ে শাড়িটা হাঁটু পর্যন্ত তুলে দিল। সায়রা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। রাত তাকিয়ে দেখলো পায়ের জায়গায় জায়গায় লাল হয়ে গেছে, অ্যালার্জিক সাইন পায়ে জায়গায়। রাত বুঝতে পারলো অ্যালার্জির কারণে এমন হয়েছে। উঠে গিয়ে পেভিটিন ক্রিমটা এনে পায়ে আলতো স্পর্শে লাগিয়ে দিতে লাগলো। রাদের হাতের স্পর্শে সায়রার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রাত যত উপরের দিকে উঠছে, সায়রা ততই ঠোঁট কামড়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজেকে সামলাতে না পেরে রাদের চুলগুলো খামচে ধরল। রাত সায়রার দিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর নিজের দৃষ্টি স্থাপন করে সায়রার পেটের কাছ থেকে সরে যাওয়া উন্মুক্ত কোমরের দিকে ধীরে ধীরে ঠোঁট জোড়া সায়রার পেটের দিকে এগিয়ে নিতে থাকে। পেটে রাদের ঠোঁটের স্পর্শ পেতেই সায়রার পেট মোচড় দিয়ে উঠল। পুরো শরীর যেন ঝাঁকুনি খেল। সায়রা আরো শক্ত করে রাদের চুল খামচে ধরে। রাদের এত তীব্র স্পর্শ যেন সায়রা নিতে পারছে না। ওর চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ল। রাদের ভালোবাসাময় স্পর্শে সায়রা সোফার সাথে এলিয়ে পড়ে। অনেকটা সময় পর রাত সায়রার কোমরে হালকা একটা কামড় দিয়ে উঠে দাঁড়ালো। সায়রা ধীরে ধীরে চোখ খুলতে রাজ মুচকে হাসল। লজ্জায় সায়রা দৌড়ে চলে গেল। রাত বাঁকা হাসল। সায়রা দৌড়ে যাওয়ার সময় ধাক্কা খেলো একটা মেয়ের সাথে। মেয়েটা সায়রার দিকে ভ্রু কুচকে তাকালো। সায়রা মেয়েটাকে সরি বলতে যাবে, তার আগেই মেয়েটাকে ড্রেস আপ দেখে সায়রার চোখ কপালে। একটা হোয়াইট ঢিলে শার্ট আর লেডিস জিন্স হাঁটুর একটু নিচ পর্যন্ত। শার্টটা এতই পাতলা যে মেয়েটার ইনার ড্রেসও দেখা যাচ্ছে না। সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? মেয়েটা অ্যাটিটিউড নিয়ে বলল, That's none of your business. Just help me to say Red's room. সায়রা কপাল কুঁচকে এলো তাদের রুমের কথা শুনে। সায়রা ভাবতে লাগলো এই মেয়েটা এমন বিচ্ছিরি লোক নিয়ে রাদের সামনে যাবে নাকি। সায়রা তাই বলল, উনি এখন বিজি আছে, আপনি পরে আসুন। সায়রার কথা যেন মেয়েটার কাছে ভালো লাগলো না। ও দাঁতে দাঁত চেপে বলল, তোমার কাছে যা জানতে চেয়েছি শুধু তা বলো। ও কি করেছে তার ডেসক্রিপশন না দিলেও হলো। সায়রা মন খারাপ করে রাদের রুমটা দেখিয়ে দেয় মেয়েটাকে। মেয়েটা ভেঙচি কেটে হন হন করে ওদিকে চলে গেল। সায়রাও নিচে চলে যেতে নেবে, তখনই ওর খেয়াল আসলো, আরে আমি নিচে যাচ্ছি কেন? আগে তো একবার দেখি এদের মাঝে টেস্টটা কি। সায়রা পা টিপে টিপে রাদের রুমের দরজার এক কোণায় গিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ভেতরে কি হচ্ছে। মেয়েটা ন্যাকামো করে বলছে, স্যার, আমার এই টপিকটার প্রবলেম। আপনাকে রাতে ফোন দিয়েছিলাম, বাট আপনি পিক করেননি। রাত বিরক্ত হয়ে বলল, অ্যান্ড ফর দ্যাট তুমি আমার বাসায় চলে এসেছো উইদাউট ইনফর্মিং মি। এটা কি ধরনের ম্যানার্স জিগু? জিকু হঠাৎ লাফ দিয়ে রাতকে জড়িয়ে ধরল। স্যার স্যার, ককরোচ ককরোচ। রাত জিকুকে ঠেলে সরিয়ে দিল। রেগে বলল, হোয়াট আর ইউ ডুইং জিগু? হ্যাভ ইউ সিট অ্যান্ড শো মি দ্য প্রবলেম? জিকু মনে মনে হেসে সোফায় বসলো। রাত কিছুটা ডিস্টেন্স মেনটেন করে বসে জিকুকে টপিকটা বুঝিয়ে দিতে লাগলো। সারা খেয়াল করলো জিকু নামের মেয়েটা বারবার রাতের হাত স্পর্শ করতে চাচ্ছে। সারার চোখ বেরিয়ে আসার উপক্রম। ও হাতের মুঠিটা শক্ত করে ফেলল। এটা তাহলে কাহিনী। এই ঢঙ্গিটা আসলে একটা সাস্ত্রা টাইপ মেয়ে। আর ওনাকে দেখো আমার সাথেই পারে। দাঁড়া, সবজনে তোকে দেখাচ্ছি। সারা বাঁকা হেসে কিচেনে গিয়ে এক কাপ কফি বানালো। শাড়ির আঁচলটা আলতো করে জড়ালো সামনে। তারপর একটু ভাব নিয়ে রাদের রুমে গেল। রাত সায়রার দিকে তাকালো। কিছু লাগবে? জিকু ভ্রু কুচকে তাকালো। সায়রা মৃদু হেসে বলল, তুমি না বললে কফি খাবে? এই যে তোমার কফি। কফিটা খেয়ে বলো কোনটা বেশি টেস্টি। একটু আগে যেটা খাওয়ালাম সেটা নাকি এই তেতো কফিটা? সায়রার ঠোঁটে কামড় দিয়ে কথাটা বলল। সায়রার কথাটা শুনে রাদের চোখগুলো বড় বড় হয়ে গেল।
ও চোখ পাকিয়ে সায়রার দিকে তাকালো। সায়রা তো মনে মনে দোয়া দরুদ পড়ছে, আর জিকো ফ্যাল ফ্যাল চোখে তাকালো সায়রার দিকে। স্যার এই মেয়েটাকে। সায়রা মনে মনে ভেঙচি কাটল। রাত বলল, সায়রা কফিটা রেখে যাও। সায়রা ভেঙচি কেটে কফিটা সেন্টার টেবিলে রাখতে যাবে, আর তখনই ওর আঁচলটা পড়ে গেল। জিকোর বিষম উঠে গেল। সায়রা মনে মনে হাসল, তাড়াতাড়ি করে আঁচলটা ঠিক করে নিল। রাত সায়রার দিকে রাগী চোখে তাকালো, ইশারায় বুঝালো আজ সায়রার কোনো নিস্তার নেই। জিকু ধমক দিয়ে বলল, এই মেয়ে, তোমার কোনো ম্যানার্স নেই নাকি? একটা ছেলের সামনে এভাবে দাঁড়াতে লজ্জা লাগে না? সায়রা মৃদু হেসে বলে, আপু, ম্যানার্সের কি আছে? আমি তো আর আপনার মতো পুরুষকে দেখাচ্ছি না। আমার বেবির বাবাকে না দেখালে আর কাকে দেখাবো? সায়রা কথাটা বলে মিটমিট করে হেসে চলে গেল। জিকু চরম অপমান ফিল করছে। রাতকে জিজ্ঞেস করে, স্যার ওই মেয়েটা কে? রাত রাগী কণ্ঠে বলে, ডোন্ট কল হার উই মি, শি ইজ মাই ওয়াইফ। জিকু এবারও আরো বেশি অপমান ফিল করলো। কোনো রকম রাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আর রাত মাথায় হাত দিয়ে বসলো। একটা চড় না লাগালে ঠিক হবে না স্টুপিডটা। আজ রাতের রুমে আসুক একবার। এদিকে সায়রা তখন এত সাহস নিয়ে ওগুলো বললেও এখন রাদের কথা ভেবেই লজ্জা আর ভয় কুকড়ে যাচ্ছে। ইস, কি কাণ্ডটাই না করলো রাদের সামনে। ছি ছি ছি, কিভাবে দাঁড়াবে এখন ওর সামনে। সায়রা রাত রুমে আসার আগেই চোরের মতো এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শরীরে একটা কম্বল টেনে গুটি সুটি হয়ে শুয়ে পড়ে। ভয়ে ওর প্রাণ পাখিটা যেন উড়ে যাচ্ছে। মনে মনে দোয়া দরুদ সব পড়ছে। হে আল্লাহ, প্লিজ আজকের মতো বাঁচিয়ে দাও, আর জীবনেও ওনার সামনে এমন করব না। উফ, লজ্জা লাগছে বেশি ভয়ের থেকে। সায়রার হার্টবিট বেড়ে গেছে ভয়ে। মনে মনে হাজারটা ভাবনা আওড়াতে থাকে সায়রা। প্রায় 1 ঘন্টা পর দরজা লাগানোর আওয়াজে সায়রা নড়ে চড়ে শোয়। বুকে একটা হাত চেপে ধরে, মনে হচ্ছে এখনই হার্টটা বেরিয়ে আসবে। সায়রা কম্বলের ভেতর থেকে রাতের বিচরণ বুঝতে পারছে। রাত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে, একটা ট্রাউজার আর কফি কালার টি শার্ট পরে। কাজ শেষ হয়ে গেলে ড্রিম লাইটটাও অফ করে দেয়। সায়রার বুকটা এতে আরো বেশি ধক করে ওঠে ভয়। সায়রা ফিল করতে পারছে রাত হেঁটে বেডের দিকে আসছে, পারলে এখনই দৌড়ে চলে যেত ও। রাত বেডে উঠে সায়রার কম্বলের ভিতর ঢুকে বাঁকা হেসে ওর দিকে তাকায়। সায়রা একদম শিথিল হয়ে শুয়ে থাকে, যেন রাত মনে করে সায়রা ঘুমিয়ে পড়েছে। রাত সায়রাকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে নাক ঘষতে থাকে। সায়রার শরীর কাঁপছে, কিছুতেই এমন শিথিল হয়ে থাকতে পারছে না। সায়রা ধপ করে চোখ খুলে ফেলে। রাত বাঁকা হাসে।